হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি মোটামুটি ভালো আছো তোমরা। তো আজকের ভিডিওটা ডেডিকেটেড থাকছে আমাদের ক্লাস 8-এর যে স্টুডেন্টরা আছে, মানে 8th স্ট্যান্ডার্ডে যারা পড়ছে বা যারা তোমরা 8th স্ট্যান্ডার্ডে উঠেছো। তো আজকে আমরা কি করছি, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে ক্রপস, সেটা নিয়ে ডিসকাস করছি না, কারণ সেটা আমি নেক্সট ক্লাসে করবো। তাই আমি ভাবছি যে একটু ইন্টারেস্টিং যদি কিছু করা যায়, কারণ ক্রপসের যে ব্যাপারটা আছে, ক্রপস তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা সায়েন্সের, তো সেটা কিন্তু তোমরা অলরেডি মানে অ্যাসিস্টির মধ্যে মানে জিওগ্রাফির মধ্যে জুনিয়র ক্লাসে দেখে এসছো। ক্রপ কাকে বলে, ক্রপ রোটেশনে কি হবে, কিভাবে নিউট্রিশন রিপ্লেনিশমেন্ট হয়, মানে সায়েন্স মিলে এসএসটি মিলে জুনিয়র ক্লাসে তোমরা সেই কনসেপ্টগুলি অবভিয়াসলি পড়ে এসছো। ঠিক আছে? তো আজকের এই লেকচারটা থাকছে তোমাদের এনসিইআরটি বুকের যে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে মাইক্রো অর্গানিজমস, সেটার উপর। ঠিক আছে? তো দেখো, মাইক্রো অর্গানিজমস যদি আমরা চ্যাপ্টারটা দেখি, প্রথমত আমাদের বুঝতে লাগবে যে মাইক্রো অর্গানিজমস অ্যাকচুয়ালি মানে কি, আর এই মাইক্রো অর্গানিজমসরা থাকে কোথায়। তো প্রথম কথা যদি আমরা দেখি, মাইক্রো শব্দের মানে হচ্ছে কি খুব ছোট, খুব মানে খুব 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 ছোট, মানে একদম টাইনি যেটাকে আমরা বলি বা টিনি যেটাকে আমরা বলি। ঠিক আছে? অর্গানিজমস অবভিয়াসলি মানে হচ্ছে কি লিভিং অর্গানিজমস, মানে মাইক্রোস্কোপিক লিভিং অর্গানিজমস দিয়ে আমরা বলবো কি মাইক্রো অর্গানিজম। ক্লিয়ার? মানে যেই অর্গানিজমদের আমরা খালি চোখে দেখতে পারি না, সেই লিভিং অর্গানিজমসদের আমরা বলবো কি মাইক্রো অর্গানিজম। আচ্ছা, তো এখানে যদি আমরা বলি মাইক্রো অর্গানিজম কাকে বলে, সেটা একটু আমি খানিকটা তোমাদের বললাম। নেক্সট যেটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে তোমাদের বুঝতে লাগবে যে মাইক্রো অর্গানিজম থাকে কোথায়। না, একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো যে মাইক্রো অর্গানিজমস আর omnipresent, দ্যাট মিনস মাইক্রো অর্গানিজম কিন্তু উই ক্যান সে দে এক্সিস্ট এভরিওয়্যার, অলমোস্ট এভরিওয়্যার। ঠিক আছে? তো এখন এটার জন্য আমরা ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস করতে পারি। তো অ্যাক্টিভিটিসটা কিরকম, তুমি ধরো একটা পুকুর থেকে বা একটা পন্ড থেকে 2 ফোঁটা জল নিলে, জল নিয়ে যদি একটা স্লাইডের ওপর রেখে, স্লাইড মানে কি, স্লাইড মানে হচ্ছে এ পিস অফ গ্লাস, এটার ওপর যদি 2 ফোঁটা জল দিয়ে সেটাকে যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখো, তখন কিন্তু তুমি দেখবে যে ছোট 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 কিছু অর্গানিজম দেখা যায় যে এগুলো নড়াচড়া করতে থাকে। তো ওইগুলিকে আমরা বলবো গিয়ে এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি আমাদের মাইক্রো অর্গানিজম দেখার জন্য। সিমিলারলি উই ক্যান টেক সাম ময়েস্ট সয়েল, কিছু ময়েস্ট সয়েল নিয়ে সেটাকে যদি আমরা জলের মধ্যে গুলে সেই ওয়াটার ড্রপলেটটা যদি আমরা দেখি, সে ওটার মধ্যেও কিন্তু আমরা মাইক্রো অর্গানিজম দেখতে পারবো। ঠিক আছে? ইভেন মাইক্রো অর্গানিজমের বাইরে থাকে সেরকম না, মাইক্রো অর্গানিজম ডু এক্সিস্ট উইদিন ইউর বডি অলসো। এখন তোমাদের বডির মধ্যে মাইক্রো অর্গানিজম কোথায় আসে? একদম সিম্পল যদি একটা এক্সাম্পল দেখো, একটা সিম্পল এক্সাম্পল দেখলে তুমি যদি মুখের ভেতরে টুথপিক দিয়ে বা হ্যাঁ টুথপিক কি ধরো, টুথপিক দিয়ে একটু ইয়ে করে স্ক্র্যাপ করে যদি ওই টুথপিক থেকে তোমার এই যে স্যালাইভা যুক্ত যেটা এসছে সেটাকে যদি তুমি ট্যাপ করো স্লাইডের মধ্যে, তারপর সেই স্লাইডটাকে যদি তুমি মাইক্রোস্কোপে দেখো, সেক্ষেত্রেও কিন্তু তুমি অনেক অনেক মাইক্রোস্কোপিক অর্গানিজমস তুমি দেখতে পারবে। ঠিক আছে? তাহলে এই তিনটে অ্যাক্টিভিটি, যে তিনটে অ্যাক্টিভিটির কথা আমরা বলছি, সেই তিনটে অ্যাক্টিভিটি দিয়ে আমরা কি বলতে পারি? সেই তিনটে অ্যাক্টিভিটি দিয়ে আমরা বেসিক্যালি বলতে পারি যে মানে দুনিয়ার সব জায়গাতে লিভিং অর্গানিজম থাকে। ক্লিয়ার? তাহলে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে লিভিং অর্গানিজম, তাদের কিন্তু আরেকটা নামেও আমরা তাকে চিনতে পারি, যেটাকে বলা হয় গিয়ে মাইক্রোবস। ঠিক আছে? আর সব কথার পরে আবার একটু সাম আপ করে বলে দিই মাইক্রো অর্গানিজম কাকে বলে। তো মাইক্রো অর্গানিজম যদি আমরা বলি, দ্যাট ইজ অর্গানিজমস which cannot be seen with naked eye and can be seen only with the help of a microscope. ঠিক আছে না? তো যে অর্গানিজমদের আমরা খালি চোখে দেখতে পারি না এবং কেবলমাত্র মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, তাদেরকে আমরা বলবো কি মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবস। ঠিক আছে? তো এখন যদি আমরা দেখি এই মাইক্রো অর্গানিজম নিয়ে আমরা কেন পড়ছি, তো আমাদের যেহেতু আমরা সায়েন্স পড়ছি, অবশ্যই আমাদের মধ্যে কোয়েরি থাকা প্রয়োজন যে আমরা কেন পড়ছি মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম খালি চোখে আমরা দেখিই না,
প্রয়োজন আছে কি আদৌ কিছু পড়ার? দেখো যদি আমরা দেখি সেটাকে, তাহলে দেখবো আমরা মাইক্রো অর্গানিজমে কিন্তু মানে ম্যাক্রোস্কোপিক যে অর্গানিজম আছে, যে অর্গানিজমদেরগুলি আমরা খালি চোখে দেখতে পারি, তাদের যেরকম ইম্প্যাক্ট আছে আমাদের লাইফে, যাদেরকে আমরা চোখে দেখতে পারি না তাদেরও কিন্তু ইকুয়াল ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, নাও ইম্প্যাক্টটা কিরকম? ইম্প্যাক্ট ভালোভাবেও আছে, ইম্প্যাক্ট খারাপভাবেও আছে, দ্যাট উই উইল সি ইন দ্য কোর্স অফ দ্য চ্যাপ্টার। ঠিক আছে, মানে ভালো অনেক মাইক্রো অর্গানিজম আছে যারা খুব ভালো কাজ করছে আমাদের জন্য, ম্যানকাইন্ডের জন্য খুব ভালো কিছু করছে। আবার এরকম অনেক অর্গানিজম আছে যারা নাকি ক্ষতি করছে মানুষকে। ঠিক আছে, সেটাও আমরা দেখব। আর এই মাইক্রো অর্গানিজমদের স্টাডি, ঠিক আছে, মাইক্রো অর্গানিজমদের স্টাডি যে বায়োলজি যে ব্রাঞ্চে করা হয় সেটাকে আমরা বলি কি মাইক্রো বায়োলজি। ঠিক আছে, মাইক্রোবায়োলজি হচ্ছে গিয়ে দ্য স্টাডি অফ মাইক্রোব আমরা বলতে পারি। আর যে সায়েন্টিস্টরা এই মাইক্রোব নিয়ে স্টাডি করে তাদেরকে আমরা বলবো কি মাইক্রো বায়োলজিস্ট। ক্লিয়ার? চল, তো এখন আমরা আরেকটু কিছু দেখে নিই মাইক্রোবের সময়। তো এতক্ষণ আমরা দেখছিলাম মাইক্রোব কাকে বলে। ঠিক আছে, তো এখন আমরা কি দেখবো যে মাইক্রোবস অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়। তো মাইক্রোবস এর কথা যদি বলি, যে মাইক্রোবস আর, যেটা আগেও বলছিলাম আমি, দ্যাট দে আর omnipresent, that they are present in every part of the world। যেখানে যেখানে লাইফ এক্সিস্ট করতে পারে ধরতে পারো যে সব জায়গাতে মাইক্রো অর্গানিজম আছে, স্টার্টিং ফ্রম দ্য ডেজার্ট থেকে শুরু করে একদম ভলক্যানিক মাউন্টেন থেকে শুরু করে স্যালাইন ওয়াটার থেকে শুরু করে সব জায়গাতে, মানে এক্সট্রিম কন্ডিশন যেগুলি আছে যেখানে ধরো অন্য কোনো লিভিং অর্গানিজম থাকতে পারে না, সেখানেও কিন্তু মাইক্রোবরা অবশ্যই থাকে। ঠিক আছে, আর জেনারেলি আমরা জেনারেলি আমরা মাইক্রোবদের কিন্তু হার্ডি নেচারের বলে থাকি। হার্ডি বা স্টাডি ধরতে পারা যায় তারা, although they are very very small in size, but they can exist in almost every condition. Okay, না এখন কথা হচ্ছে কি ওরা এত স্টাডি কেন, ওদের যে এই যে স্টাডি নেচারটা আছে না। আচ্ছা, যদি ধরি যে মাইক্রোবস আর জেনারেলি অফ স্টাডি নেচার বা রাফ অ্যান্ড টাফ ধরতে পারো আর কি। এই স্টাডি নেচারের কারণ কি? এই স্টাডি নেচারের কারণ হচ্ছে কি মোস্ট অফ দ্য মাইক্রোবস are covered with the outer covering which is generally hard in nature and can withstand almost all the extreme condition। কারণ ধরো এটা একটা মাইক্রোব, XYZ যে কোনো মাইক্রোবই ধরে নিতে পারি। মাইক্রোবের বাইরের দিকে একটা আউটার কভারিং আছে। ঠিক আছে, এই কভারিংটাকে আমরা বলবো কি সিস্ট। এবার এই সিস্টটা খুব টাফ থাকে। ঠিক আছে, এই সিস্টটা খুব টাফ থাকার ফলে এই যে মাইক্রোবরা আছে, মাইক্রোবরা ধরো সব ধরনের কন্ডিশনে কিন্তু তারা উইথস্ট্যান্ড করতে পারে। মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন তোমার যেরকমই থাকুক, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য সিস্ট দে ক্যান উইথস্ট্যান্ড অল দ্য টাফ কন্ডিশনস দ্যাট উই ক্যান থিঙ্ক অফ। এখন যদি আমরা বলি যে এই সিস্ট দিয়ে তারা কি করে কভার করে, কখন কভার করে, এই সিস্ট তাদেরকে যখন ধরো আনফেভারেবল কন্ডিশনে তারা থাকে, যখনই কন্ডিশন আনফেভারেবল থাকবে এই সিস্ট কিন্তু তাদেরকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, এবং যখন ধরো মানে যত টাইম অবধি আনফেভারেবল কন্ডিশন চলে এই সিস্ট পুরোটাকে প্রোটেক্ট করে রাখে। বাট as soon as the conditions normalizes, যখনই আনফেভারেবল কন্ডিশন থেকে ফেভারেবল কন্ডিশনে যায় এই সিস্ট ওয়ালটা কিন্তু রাপচার করে, এই সিস্ট ওয়ালটা ভেঙে যায়। এই সিস্ট ওয়ালটা ভেঙে কি হয়, এই মাইক্রোবরা আবার ছড়িয়ে পড়ে সব দিকে। ঠিক আছে, এইবার নেক্সট আমরা যেটা দেখবো, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ মাইক্রো অর্গানিজম বা হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোবস। নাও ইফ উই টক অ্যাবাউট দ্য টাইপ অফ মাইক্রোবস, জেনারেলি আমরা মাইক্রোবদের 5টা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ঠিক আছে, জেনারেলি মাইক্রোবকে আমরা 5টা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ক্যাটাগরি নাম্বার 1 ব্যাকটেরিয়া, ক্যাটাগরি নাম্বার 2 ভাইরাসেস, নেক্সট কি আছে জানো তো? নেক্সট হচ্ছে গিয়ে ক্যাটাগরি নাম্বার 3 প্রোটোজোয়া, দেন কামস অ্যালগা এন্ড অ্যাট লাস্ট ফাঞ্জাই। ঠিক আছে, তো এইবার এই 5টা জিনিসকে, এই 5টা ক্লাসকে কিন্তু আমাদের
these are the 5 classes of microbes. এখন আমাদের কি করতে লাগবে, এখন এই পাঁচটার মধ্যে পাঁচটাকেই কিন্তু আমাদের একটু ডিটেইল বুঝতে লাগবে, ঠিক আছে? তো যদি আমরা এই পাঁচটাকে একটু বুঝতে চাই, তো the first group, let's first talk about the very first group. চলো, next coming to the study of bacteria, which is the very first group of microbes, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া নিয়ে যদি আমরা কথা বলি, ব্যাকটেরিয়াকে দেখো কি বলতে পারি আমরা। ব্যাকটেরিয়া নিয়ে যদি কথা বলি আমরা, ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে ব্যাকটেরিয়ার মধ্যে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াস আর ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট ফর্ম অ্যান্ড দে আর ভেরি ভেরি স্মল লিভিং অর্গানিজম, ঠিক আছে? স্মল তো অবশ্যই হবে কারণ তারা মাইক্রোব, কিন্তু তাদের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে কি সবগুলি মাইক্রোবের মধ্যে থেকে কিন্তু তারা আমরা ধরতে পারি ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে? জেনারেলি ব্যাকটেরিয়ারা সবাই সিঙ্গেল সেলড, অলমোস্ট অল দ্য টাইপ অফ ব্যাকটেরিয়াস আর সিঙ্গেল সেল, মানে তারা ইউনিসেলুলার। তাদের যে এন্টায়ার বডি আছে, এন্টায়ার বডিটা কিন্তু শুধুমাত্র একটা সেল দিয়ে তৈরি। তাদের এন্টায়ার বডি একটা সেল দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট ক্যারেক্টার যদি আমরা বলি ব্যাকটেরিয়ার ব্যাপারে, ব্যাকটেরিয়াস আর ফাউন্ড অলমোস্ট এভরিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড। তারা বাতাসের মধ্যে আছে, তারা জলের মধ্যে আছে, তারা মাটির মধ্যে আছে, ইভেন দে আর প্রেজেন্ট উইদিন আওয়ার বডি, ঠিক আছে? হিউম্যান বডির ভেতরেও কিন্তু ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, নাও আফটার ইউ গো থ্রু দিস লেকচার, নাও আই এম হ্যাভিং সার্টেন কোয়েশ্চেন্স টুয়ার্ডস দ্য স্টুডেন্টস। তো তোমাদেরকে যেটা আমার কোয়েশ্চেন আছে, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এমন কিছু ব্যাকটেরিয়ার নাম করো যেটা আমরা এই যে চারটে জায়গার মধ্যে পাওয়া যায়। এয়ারের মধ্যে কি ব্যাকটেরিয়া পাওয়া যায়, ওয়াটারের মধ্যে কি ব্যাকটেরিয়া পাওয়া যায়, সয়েলের মধ্যে কোনটা পাওয়া যায়, আর অর্গানিজমদের বডির মধ্যে মানে হিউম্যানের বডির মধ্যে কোন ব্যাকটেরিয়া পাওয়া যায়, সেটা কিন্তু তোমাদের কাজ, ইটস এ হোম টাস্ক, ঠিক আছে? তোমরা এটা বলবে আমাকে, কমেন্ট করে বলতে পারো বা ডিরেক্ট মেসেজ করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট যেটা আছে আমাদের, নেক্সট টাইপ হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে? বা ব্যাকটেরিয়া থাকে কিভাবে। আগে টাইপে যাওয়ার আগে আমরা দেখিনি ব্যাকটেরিয়া কি ফর্মে থাকতে পারে, ঠিক আছে? তো এবার যদি আমরা দেখি, ব্যাকটেরিয়া কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম, আগে যেটা বললাম। এখন ব্যাকটেরিয়া সম্বন্ধে যেটা বলতে লাগে সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়াস ক্যান এক্সিস্ট সিঙ্গলি, মানে ওরা অ্যালোন বা একা থাকতে পারে, ঠিক আছে? বাট আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, কোনো কোনো স্পেশাল সার্কামস্ট্যান্সের মধ্যে বা স্পেশাল পরিস্থিতিতে তারা কিন্তু কি করে, তারা একা থাকে না, তারা একটা লম্বা একটা চেইন ফর্ম করে, বাট এ কলোনি ফর্ম করে না। কলোনি ফর্মেশন মানে হচ্ছে কি অনেকগুলি ব্যাকটেরিয়া একসঙ্গে, অনেকগুলি ব্যাকটেরিয়া একসঙ্গে তারা ক্লাস্টার ফর্ম করে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ব্যাকটেরিয়ার ফর্ম কি আছে। ব্যাকটেরিয়ার ফর্ম যদি দেখি, মানে মরফোলজি যদি দেখি, মানুষের মধ্যে যেরকম হয়, মানুষের মধ্যে কি হয়, মোটা, লম্বা, কালো, পাতলা, খাটো, অনেক রকমের মানুষ হয়। তো সিমিলারলি ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু ফিজিক্যাল ফর্ম অনেক রকমের আছে। এর মধ্যে তিনটে মেইন ফর্মের কথা তোমাদের বলে রাখছি। ফার্স্ট হচ্ছে কি রড শেপ ব্যাকটেরিয়াস, তোমাদের ভিডিওতে সাইডে ছবি দেখতে পারবে। তো ফার্স্ট হচ্ছে কি রড শেপ ব্যাকটেরিয়া। তো রড শেপ ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু সাইন্টিফিক্যালি বলি কি ব্যাসিলি, ঠিক আছে? ব্যাসিলি শেপের ব্যাকটেরিয়া ওরা। নেক্সট হচ্ছে কি স্পেরিক্যাল ব্যাকটেরিয়া। স্পেরিক্যাল ব্যাকটেরিয়া হচ্ছে কি কক্কাস বা কক্কাই শেপের, ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে কি স্পাইরাল শেপের ব্যাকটেরিয়া যেগুলি আছে। তো স্পাইরাল শেপের ব্যাকটেরিয়াদের আমরা বলতে পারি কি স্পাইরিলা। আচ্ছা, এখন দেখো বোর্ডের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো, একটা খুব বড় একটা ফিগার দেওয়া আছে। নাও দিস বিগ ফিগার ইজ নট অ্যাবাউট মানি, বাট ইট ইজ অ্যাবাউট হাউ মেনি ব্যাকটেরিয়াস আর প্রেজেন্ট ইন এ গ্রাম অফ গার্ডেন সয়েল। তোমরা যদি বাগানের সয়েল মানে গার্ডেন সয়েল যেটা আছে, গার্ডেন সয়েল যদি 1 গ্রাম অফ গার্ডেন সয়েলের মধ্যে যদি তুমি ব্যাকটেরিয়া অ্যানালাইজ করো, ইউ ক্যান ফাইন্ড অ্যাবাউট approximately 250 crores of bacteria, ঠিক আছে? approx 250 crores of bacteria you can find in a gram of garden soil, ঠিক আছে? চলো, let's move on to the next type now. নেক্সট আমরা কথা বলছি ভাইরাস নিয়ে। তো ভাইরাস সম্বন্ধে যদি আমরা কথা বলি, প্রথমেই যেটা আসে আমাদের, ভাইরাস হচ্ছে কি স্মলেস্ট অর্গানিজমস দ্যাট আর ফাউন্ড ইন দিস আর্থ। আচ্ছা, এবার ভাইরাসকে আমরা আগে কি বলছিলাম, আমরা
বলছিলাম যে মাইক্রো অর্গানিজমের ডেফিনেশন বা মাইক্রোবের ডেফিনেশনের মধ্যে যেটা আছে যে মাইক্রোবস আর অল দোজ অর্গানিজমস হুইচ ক্যানট বি সিন উইথ দ্য হেল্প অফ এ নেকেড আই, রাদার নেকেড আই দিয়ে আমরা দেখতে পারবো না, খালি চোখে আমরা দেখতে পারবো না, তাদেরকে দেখতে গেলে আমাদের কিন্তু মাইক্রোস্কোপের প্রয়োজন আছে। তো এবার মাইক্রোস্কোপ আসলে কি? মাইক্রোস্কোপ অনেকে হয়তো জানো, কারোর মানে আশা করি নতুন টার্ম কারোর জন্য না, কিন্তু মানে কেউ কেউ হয়তো মাইক্রোস্কোপ কি সেটা নিয়ে খুব বেশি ফ্যামিলিয়ার না। ওদের জন্য বলে রাখি, মাইক্রোস্কোপ হচ্ছে কি এরকম একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা যেই জিনিসটাকে খালি চোখে দেখতে পারি না, মানে খুব ছোট যে জিনিসটা, সেটাকে দেখার জন্য যে ডিভাইসটা আমরা ইউজ করি বা যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি সেটাকে বলি আমরা মাইক্রোস্কোপ। এবার তোমরা এখানে আমার বোর্ডে লেখা দেখছো, লাইট মাইক্রোস্কোপ লেখা আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ লেখা আছে। মানে কি দেখো, লাইট মাইক্রোস্কোপ হচ্ছে কি সিম্পল যে মাইক্রোস্কোপগুলি আমরা ল্যাবের মধ্যে যেটা ইউজ করছি, ঠিক আছে, মানে নর্মালি যে মাইক্রোস্কোপ আমরা ইউজ করি সেটা হচ্ছে কি লাইট মাইক্রোস্কোপ, মানে জিনিস দেখার জন্য আমরা লাইট ইউজ করছি। ন্যাচারাল লাইট যেটা আছে, ন্যাচারাল লাইট হোক আর্টিফিশিয়াল লাইট হোক, মানে লাইট ইউজ করছি ইলুমিনেশনের জন্য। এই টার্মটাও তোমাদের কাছে ক্লিয়ার? মানে জিনিস দেখার জন্য ইলুমিনেট করতে লাগবে, তো একটা জিনিসের মধ্যে লাইট মারতে লাগবে, আগে লাইট ফোকাস করলে না একটা জিনিসের মধ্যে আমরা দেখতে পারবো, লাইট যখন রিফ্লেক্ট করবে। তো সিমিলারলি লাইট মাইক্রোস্কোপ যেটা আছে, লাইট মাইক্রোস্কোপে লাইট ইউজ করা হয় জিনিসকে দেখার জন্য, আরেকটার মধ্যে ইউজ করা হয় ইলেকট্রন। এবার ইলেকট্রন কি জিনিস আগামী দিনে তোমরা বুঝতে পারবে। ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভলি চার্জড পার্টিকলস, ঠিক আছে। Electrons are the negatively charged particles which revolve around a nucleus in case of an atom. যারা শুনে এসছো বা যারা জানো না প্রয়োজন নেই, সিম্পল। এটা যখন আমরা কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার করবো তখন আমরা ডিসকাস করে দেবো ইলেকট্রন কাকে বলে, ঠিক আছে, এখানে খুব বেশি ডিসকাস করে লাভ নেই। তো দেখো, তো ভাইরাসকে যদি আমরা দেখতে চাই, ভাইরাসকে আমরা ইভেন যে আমাদের কাছে কমন যে মাইক্রোস্কোপগুলি আছে বা লাইট মাইক্রোস্কোপ যেগুলি আছে সেগুলি দিয়েও কিন্তু আমরা ভাইরাসকে দেখতে পারবো না, এটা একদম ক্লিয়ার রাখো মাথার মধ্যে, ঠিক আছে। ভাইরাসকে কিন্তু আমরা ইভেন লাইট মাইক্রোস্কোপ ইউজ করে ভাইরাসকে দেখা কোনো মতে আমাদের পক্ষে সম্ভব না। ভাইরাসকে যদি আমাদের দেখতে লাগে তবে আমাদের কি লাগবে, লাগবে কি ইলেকট্রন মাইক্রোস্কোপ। নাও ইলেকট্রন মাইক্রোস্কোপ কি? ইলেকট্রন মাইক্রোস্কোপ আর ভেরি ভেরি কস্টলি মাইক্রোস্কোপ, এটা সবখানে ইউজও হয় না, ইভেন আমাদের স্টেটে কিন্তু সেটা অ্যাভেলেবল না, মানে ত্রিপুরাতে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ আমার মনে হয় না কোথাও অ্যাভেলেবল আসে বলে। আচ্ছা জানি না, যদি আমি ভুলভ্রান্তি বলে থাকি হয়তো বা কোথাও থাকতেও পারে, মানে আমার নলেজে নেই। আচ্ছা, এবার ইলেকট্রন মাইক্রোস্কোপ কি? ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে কি এরকম একটা মাইক্রোস্কোপ হুইচ ইজ মাচ 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 পাওয়ারফুল। দেখো এখানে আমি লিখে রাখলাম যে এটা 2 লাখ থেকে 5 লাখ টাইমস অবধি কিন্তু একটা জিনিসকে ম্যাগনিফাই করতে পারে। মানে একটা জিনিসের সাইজ যদি x হয়, কনসিডারিং x ইজ দ্য সাইজ অফ অ্যান অর্গানিজম, এটা যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখব, এটা 2 লাখ x থেকে মানে 2 লাখ টাইম বড় থেকে 5 লাখ টাইম অবধি বড় হতে পারে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি আছে। নেক্সট ভাইরাসের সম্বন্ধে যদি আমরা কথা বলি, আগে বলছিলাম যে ভাইরাসের সম্বন্ধে কিছু আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমরা বলি, এখন ভাইরাসের কথা আমরা যদি বলি, দেখো ভাইরাস কি আছে, এখন ভাইরাসের কিন্তু কিছু কিছু লিমিটেশনস আছে। ভাইরাস রিপ্রোডিউস করতে পারে না। এবার ভাইরাস রিপ্রোডিউস করতে পারে না, ভাইরাস কি করে, ভাইরাস ইভেন যখন লিভিং অর্গানিজমের বডির বাইরে থাকে, ভাইরাস কিন্তু লিভিং নেচারও দেখায় না। ভাইরাস শুধুমাত্র তার লিভিং প্রপার্টি বা লিভিং ক্যারেক্টার দেখাতে পারবে যখন ভাইরাস একটা লিভিং অর্গানিজমের বডির ভেতরে থাকবে, ঠিক আছে। যখন একটা ভাইরাস একটা লিভিং অর্গানিজমের বডির বাইরে থাকবে তখন কিন্তু সে তার লিভিং নেচার দেখাবে না। ক্লিয়ার রেখো মাথার মধ্যে জিনিসটা, ঠিক আছে। তো এখন কি হয়, যখন ভাইরাস একটা, তবে ভাইরাস বাড়ে কিভাবে? এখন তো করোনা সিজন চলছে, মানে করোনা ইজ অ্যাট ইটস পিক। তো এখন আমি বলছি যে ভাইরাস নাকি রিপ্রোডিউস করতে পারে না, তখন তোমার বা তোমাদের মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে তবে এত স্প্রেড কি করে হয় ভাইরাস? নাও ভাইরাস ক্যান রিপ্রোডিউস উইদিন দ্য বডি অফ এ লিভিং অর্গানিজম, বাট ভাইরাস ক্যানট রিপ্রোডিউস অর ক্যানট শো ইটস লিভিং প্রপার্টিস আউটসাইড দ্য বডি অফ এ লিভিং অর্গানিজম। ভাইরাস তখনই ভাইরাস রিপ্রোডিউস করবে যখন ভাইরাস একটা লিভিং অর্গানিজমের বডির ভেতরে থাকবে, ঠিক আছে। কেন? কারণ ভাইরাস কি করে, ভাইরাস ধরো যে লিভিং অর্গানিজমের বডির ভেতরে ভাইরাস থাকলো, ওই অর্গানিজমের মানে হোস্ট যে আছে, যে ভাইরাসকে জায়গা দিয়ে রেখেছে তার বডির ভেতরে,
সে কিন্তু ওই হোস্টের যে পাথওয়ে আছে, বডিলি পাথওয়ে আছে তো, যেগুলিকে আমরা মেটাবলিক পাথওয়ে বলে থাকি বা বায়োকেমিক্যাল পাথওয়ে বলি, মানে শরীর যেভাবে কাজকর্ম করছে। ধরো একটা ভাইরাস যদি আমার শরীরের ভেতর আসে, তখন সে কি করবে, সে আমার বডি যে সিস্টেমে চলে সেই সিস্টেমটাকে সে অ্যাডাপ্ট করে নেবে। XYZ যে কোনো শরীরে ঢুকলে পরে ভাইরাস ওই অর্গানিজমটা কিভাবে কাজ করছে, অর্গানিজম বডি কিভাবে কোন কাজটা করে সেটার জন্য সে নিজেকে অ্যাডাপ্ট করে নেবে। ক্লিয়ার? তো তাই বলে আমরা কিন্তু বলতে পারি যে ভাইরাস ডিরাইভস ইটস নিউট্রিশন, রিপ্রোডিউসেস এভরিথিং, মানে লিভিং প্রপার্টিতে যা যা আছে সব কিছু তার একটা অর্গানিজমের বডির ভেতরই করে। আচ্ছা, আর যখন খুব বেশি মানে এখন ভাইরাসের ইফেক্টে অনেকে মারাও যায়। কিভাবে মারা যায়? কারণ ভাইরাস যখন খুব বেশি রিপ্রোডিউস করে তখন ভাইরাস একদম পুরো বডিটাকে ইনফেক্ট করে দেয়, তো তখনই একটা অর্গানিজম মারা যায়। ঠিক আছে? আচ্ছা, আর ভাইরাস কি করে, ভাইরাস ধরো একটা অর্গানিজমকে বেরিয়ে, কিন্তু একটা জিনিস আমরা মনে রাখতে হবে, একজন থেকে কিন্তু ভাইরাস কিন্তু স্প্রেড হতে পারে আরেকজনের মধ্যে। ঠিক আছে? জেনারেলি ভাইরাস স্প্রেড হয়, আর যখন হোস্টের মধ্যে খুব বেশি পরিমাণে ভাইরাস বেড়ে যায় তখন কিন্তু হোস্ট মারা যেতে পারে। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা কিছু বলছিলাম যে ভাইরাসের মধ্যে কিছু লিভিং প্রপার্টিজ আছে, কিছু নন লিভিং প্রপার্টিজ আছে। ঠিক আছে না? তো ভাইরাসের মধ্যে যেহেতু কিছু লিভিং প্রপার্টিজ আছে, কিছু যেহেতু নন লিভিং প্রপার্টিজ আছে, তাই বলে ভাইরাসকে আমরা ধরতে পারি ইট ইজ কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং। ঠিক আছে? মাথায় রেখো জিনিসটা, যে ভাইরাস আর কনসিডার্ড অ্যাজ এ কানেক্টিং লিঙ্ক বিটুইন এ লিভিং অ্যান্ড এ নন লিভিং। আচ্ছা, আশা করি মোটামুটি তোমাদের মাথার মধ্যে জিনিসটা থাকবে। নেক্সট যে লিভিং অর্গানিজম নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি প্রোটোজোয়া। এবার প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া হচ্ছে কি ইউনিসেলুলার অর্গানিজমস পজেসিং অ্যানিমাল লাইক ক্যারেক্টার। মানে এরা ইউনিসেলুলার অর্গানিজম ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কিছু অ্যানিম্যালের মতো প্রপার্টি এদের মধ্যে থাকে। ঠিক আছে? কিছু অ্যানিম্যালের মতো প্রপার্টি তারা দেখাতে পারে। আচ্ছা, তারা থাকে কোথায়? জেনারেলি থাকে তারা ওয়াটার বডির মধ্যে, জলের মধ্যে। ঠিক আছে? অথচ কিন্তু কেউ কেউ আবার কি আছে, ওয়াটার বডির মধ্যে তারা আমরা ধরতে পারি তারা অ্যাকোয়াটিক, মানে নর্মালি তারা স্যালাইন ওয়াটারেও থাকতে পারে, না সমুদ্রের জলেও থাকতে পারে, আবার নাকি তারা ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট আছে এরা ক্যাপচার অ্যান্ড ইট ফুড। আগে যাদের কথা বলছিলাম তারা কিন্তু ক্যাপচার করে করে ধরে ধরে খায় না, কিন্তু প্রোটোজোয়ার কথা যদি বলি আমরা, প্রোটোজোয়া কি করে? প্রোটোজোয়া কিন্তু ধরে 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 এসে খায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে এদের থাকে কোথায় প্রোটোজোয়া। আচ্ছা, সরি, থাকে কোথায় তো বললাম। আরেকটা পয়েন্ট যেটা আছে, প্রোটোজোয়ার মধ্যে কিন্তু কিছু কিছু প্রোটোজোয়া এরকমও থাকতে পারে যারা নাকি তোমার মাটির মধ্যে থাকে, সয়েলের মধ্যে থাকে। ঠিক আছে? আর কিছু কমন এক্সাম্পল যদি আমরা দেখি প্রোটোজোয়ার, তাহলে কমন এক্সাম্পলের মধ্যে যেগুলি আসছে, এটার মধ্যে একটা হচ্ছে কি অ্যামিবা। অ্যামিবার পরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্যারামেশিয়াম। ঠিক আছে? সাইডে দেখো ছবি দেওয়া আছে, অ্যামিবা কিরকম দেখতে, প্যারামেশিয়াম কিরকম দেখতে। ক্লিয়ার? চলো, মুভিং অন টু আওয়ার নেক্সট টাইপ। নেক্সট পার্ট হচ্ছে কি আমাদের ফাঙ্গাস বা ফাঞ্জাই। এবার ফাঞ্জাইয়ের মধ্যে যদি আমরা বলি, ফাঞ্জাই আর জেনারেলি প্ল্যান্ট লাইক অর্গানিজমস হুইচ ডু নট পজেস ক্লোরোফিল। আমরা ক্লাস 7-এ পড়ে এসছো তোমরা যে প্লান্টের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে, যার দরুন গাছের কালার কি হয়, জেনারেলি প্লান্টস আর green in color due to the presence of chlorophyll. But in case of fungus or in case of fungi, তারা অর্গানিজমের অলমোস্ট দে আর লাইক প্লান্ট, বাট দে উডেন্ট পজেস, বা তাদের মধ্যে এই যে ক্লোরোফিল যেটা নাকি গাছের গ্রিন পিগমেন্ট সেটা থাকে না। ঠিক আছে? তারা আবার কি হয়, তারা ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে, মানে তাদের বডির মধ্যে তাদের বডিটা একটা সেল দিয়ে তৈরি হতে পারে বা মোর দেন ওয়ান সেল দিয়েও তৈরি হতে পারে। তো ইউনিসেলুলারের একটা কমন এক্সাম্পল কি আছে? ইস্ট। ঠিক আছে? আর মাল্টিসেলুলারের একটা কমন এক্সাম্পল হচ্ছে কি ব্রেড মোল্ড। আচ্ছা, এইবার ওরা থাকে কোথায়? নাও লাইক all other microorganisms, fungus or fungi are also found almost everywhere, but ফাঙ্গাসের একটা প্রাইম ক্যারেক্টার যেটা আছে, ফাঙ্গাস কিন্তু খুব ভালো গ্রোথ তার থাকে যেখানে নাকি ডার্ক এনভায়রনমেন্টে,
যে জায়গাটা খুব একটু গরম থাকবে আর একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, মানে ময়েস্ট প্লেসেস। সো উই ক্যান কনসিডার দ্যাট দে আর গ্রোয়িং ওয়েল ইন দ্য ডার্ক অ্যান্ড দ্য ময়েস্ট প্লেসেস হুইচ আর জেনারেলি ওয়ার্ম ইন নেচার। ঠিক আছে, এতটুকু চলবে, খুব বেশি এলাবোরেট গিয়ে আমাদের লাভ নেই। চলো নেক্সট আমরা অ্যালগিটা একটু দেখিনি। এখন দেখো অ্যালগিটাকে আমি লাস্টে রাখলাম কেন, কারণ অ্যালগি অন্য মাইক্রো অর্গানিজমের সঙ্গে অ্যালগির মিল কম, অ্যালগির মিল হচ্ছে কি প্লান্টের সঙ্গে বেশি। ঠিক আছে, তো প্রথম ক্যারেক্টার যেটা অ্যালগি আমরা ধরতে পারি, এরা জেনারেলি প্লান্ট লাইক হয়। কারণ প্লান্ট লাইক কিরকম, এরা জেনারেলি গ্রিনিশ কালারের হয়। আর তাদের মধ্যে প্লান্টের মধ্যে যেরকম তোমরা সেল ওয়াল থাকে শুনে এসছো, তো তাদেরও কিন্তু সেলের বাইরের দিকে একটা ওয়াল থাকে, মানে সেল ওয়াল থাকে তাদের মধ্যে। ক্লোরোফিল থাকে। সাধারণত সব রকমের অ্যালগি জলের মধ্যেই হয়। অলমোস্ট অল টাইপ অফ অ্যালগি গ্রো ইন ওয়াটার, কিন্তু তারা ওয়াটার ছাড়া ধরো মানে স্নোই যে প্যাচেস আছে, মাউন্টেনের স্নোই প্যাচেস, ওইসব জায়গাতেও কিন্তু অ্যালগি থাকতে পারে। তারা কিন্তু সব রকম ওয়াটার বডির মধ্যে কিন্তু অ্যালগি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটু যেটা আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে তোমার কিছু কিছু অ্যালগি তোমার ময়েস্ট সয়েল, গাছের বার্কের মধ্যে, রকি সারফেস, সেসব জায়গাতেও কিন্তু হতে পারে। বাড়িতে দেখবে যে কোনো জায়গাতে যদি জল জমানো থাকে বা ইট টিট পাতা থাকে অনেক দিন ধরে, যেখানে আনডিস্টার্ব কন্ডিশনে যদি কোনো ইটের স্ট্যাক পাথর টাথর থাকে, ওই জায়গাতে কিন্তু গ্রিনিশ কিছু প্যাচ দেখা যায়, যেটাকে আমরা টিপিক্যালি বাংলাতে যেটাকে শ্যাওলা বলি। ঠিক আছে, শ্যাওলা ইজ নাথিং বাট অ্যালগি। না কমন কিছু অ্যালগির যদি এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি হতে পারে, আছে কিছু মাথায়? ধরো পুকুরের মধ্যে অনেক সব সবুজ জল দেখি না আমরা গ্রিনিশ কালারের, ওটা হচ্ছে কি স্পাইরোগায়রা হতে পারে অ্যালগি। তারপর আছে ফিউকাস আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, এরকম অনেকগুলি এক্সাম্পল আছে। ঠিক আছে, তো চলো, তো আমাদের এই ভিডিওতে আমরা দেখলাম কি রিগার্ডিং হোয়াট ইজ মাইক্রো অর্গানিজম অ্যান্ড হোয়াট আর দ্য কমন টাইপ অফ মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে, লাস্ট একটা জিনিস একটু বলে কনক্লুড করছি, আগে হয়তো বা ভিডিওতে বলেছি আমার খেয়াল নেই, সেটা হচ্ছে কি তোমাদের আউট অফ অল দ্য মাইক্রোব একটা একটা ক্যারেক্টার যদি সবার আমরা দেখি, ব্যাকটেরিয়া সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট কমন, ভাইরাস স্মলেস্ট, প্রোটোজোয়া অ্যানিমাল লাইক, fungus is plant like but devoid of chlorophyll, algae is resembling plants in a greater manner by possessing cell wall এবং chlorophyll। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ইন শর্ট সামারি অফ ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোবস। ঠিক আছে, তো এবার ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোব যখন আমরা দেখলাম, আরেকটা কথা একটু বলে রাখি যে আউট অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোব, তাদের মধ্যে কিন্তু তোমার ভাইরাসেস প্রুভ টু বি এ কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নন লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, ভাইরাসের আমরা বলতে পারি যে ভাইরাস ফর্মস এ কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং ওয়ার্ল্ড। তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার মাইক্রোব। সেকেন্ড পার্টে আমরা দেখবো যে হোয়াট আর দ্য গুড মাইক্রোবস অ্যান্ড হোয়াট আর দ্য ব্যাড মাইক্রোবস, মানে মাইক্রোব কি করে আমাদের বেটার করতে পারে বা মাইক্রোব কি করে আমাদের হার্ম করতে পারে। ঠিক আছে, সো এটা আগেও বলেছি আমি, এটা তোমাদেরই চ্যানেল, তো তোমাদের চ্যানেলের প্রতি তোমরা একটু লাভ অ্যান্ড রেসপেক্ট দেখিও বাই সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল, শেয়ারিং দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইকিং দিস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে। ঠিক আছে, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো ক্লাসের ব্যাপারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড।